তার মনের মতন কথা নাও বলতে পারে, তার জন্য ব্যান্ড করে দেবার মতন কি কিছু আমার তো মনে হয় তার সঙ্গে সম্মান জড়িয়ে থাকে। তো সেই আর্টিস্ট সত্যিকারই কি এমন কিছু অন্যায় করেছে ক্ষমা চাইতে হবে, নাকি সে চাইছে আর একটা তরফ চাইছে যে আমি একটা কিছু আমার কাছে ক্ষমা দেব তো অনেক লড়াই করছে, হয়তো কোনো সময় দেবকেও পছন্দ করবে না, কিন্তু দেব একটা এমন জায়গা আছে ও পছন্দ অপছন্দের বাইরে। অনেক বড় অভিনেত্রী নই, আমি বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছি, তারা আমাকে কাজ করিয়ে নিয়েছে। তোরা দিয়ে সম্মান জ্ঞাপন করছে। প্রথমে জিজ্ঞেস করো কেমন আছো বলো। ভালো, আমি আমার মতন করে ভালো আছি। তোমাকে তো আমরা সবসময় দেখেছি, আগেও এখনো তোমাকে বিভিন্ন ইভেন্টে আমরা দেখতে পাই। আজকে যে ইভেন্টে এসেছো কি কারণে এসেছো যদি বলো। আগে যখন আমাকে তোমরা দেখেছো, তুমি বললাম হ্যাঁ, তখন তুমি আমাকে সিনেমাতে দেখেছো, কারণ তোমরা তো অনেক পরের প্রজন্ম। আর এখন দেখছো কিভাবে বলো, এখানে কি কারণে এসেছো? এইখানে কি কারণে এসেছি? জাসরিনের গান, একটা ছোট্ট বাচ্চা মেয়ে অশোকদার সঙ্গীত পরিচালনায় ও গানটা গেয়েছে। আর আমাদের একটা বিশাল একটা দায়িত্ব থাকে এই নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া। তার মধ্যে কিন্তু এটা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। এই জায়গায় যেন কোনো হিংসা হিংসি না থাকে, যে সত্যিকারের যারা ভালো গান গাইতে পারে তাদের যে মানে সঙ্গীত পরিচালক যারা আছেন তারা যে সুযোগ করে দেয়। বিশেষ করে আমি কিন্তু অনেকবার বহুবার এই ধরনের অনুষ্ঠানে আমি অশোক ভদ্রের এসেছি, নতুন কেউ গাইছে এবং তাকে ইন্সপায়ার করা, তাকে খুব যত্ন করে আদর করে ভালোবেসে তাকে এগিয়ে দেওয়া। তো সেই কারণে আমার মনে হয় একজন অভিনেত্রীও যাতে এই যে একটা অনুভূতির ভাষা থাকে না, যে গান কিন্তু একটা অনুভূতির ভাষা। তো এই যে অনুভূতির ভাষাটা নিয়ে নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, নতুন প্রজন্মকে আমরা উৎসাহ দেব, উৎসাহ দিতে আজকে আসা। আর এখনো তো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন নতুন নতুন প্রজন্ম আসছে অ্যাক্টিং এর অ্যাক্টিং এর দিক থেকে আমি বলছি, তো আপনি অ্যাক্টিং এর মানুষ। আমি অ্যাক্টিং এর হ্যাঁ, মানুষ। সেই জন্য আমি অ্যাক্টিং এর কথা বলছি। নতুন যে সকল মানুষেরা আসছে বা অভিনেতা অভিনেত্রীরা আসছে, আপনি তাদের মধ্যে কি কম দেখতে পান? কারণ আপনারা যে সময় এসেছেন এখন ছোট ছোট বিভিন্ন নায়ক নায়িকারা আসছে, সিরিয়াল করতেছে কেন, আর আপনারাও খুবই ছোট বয়স থেকেই অ্যাক্টিং লাইফ শুরু করেছেন। আমি তো খুব ছোট বয়স থেকে, এটা বাঞ্ছারামের বাগান মানে তখন আমার 18 বছর বয়স, একদম তো তখন যথেষ্টই বাচ্চা। তারপরে শিশু শিল্পী হিসেবে তো কাজ করেইছিলাম, অনেকবার অনেক ক্ষেত্রেই আমাকে বলতে হয়েছে, কিন্তু বলতে আমি ভালোবাসি যে আমি খুব বাচ্চাবেলায় বা শিশুকালে আমি ছবিতে কাজ করেছি, কিন্তু আমি এটা কখনো ভাবিনি সেই সময় যে আমি অভিনেত্রী হব। আহ, তপনদার বাঞ্ছারাম থেকে আমার মনে হচ্ছে দিস ইজ মাই কাপ অফ টি, যে এটা অভিনয় করতে আমাকে হবে, ঈশ্বর বোধহয় অভিনয় করার জন্যই আমাকে পাঠিয়েছেন, মানে এটা একটা দায়িত্ববোধ। আর আপনি এই নতুন প্রজন্মের মধ্যে কি কি খুঁত দেখতে পান দিদি? না, আমি কোনো খুঁত দেখতে পাই না, তাহলে ওদের খুব মনে কষ্ট হবে। আমি কে কথা বলবার খুঁত? আপনি গার্জিয়ান তাদের। আমি গার্জেন, অফকোর্স গার্জেন, নিশ্চয়ই গার্জেন, কিন্তু গার্জেন কি ছেলে মেয়ের মানে আমি কি আমার সন্তান বা আমার মেয়েরই কি খুব খুঁত দেখি? না, আমরা শেখাই, বোঝাই যে এইটা করলে এই ফল হবে, এটা করলে ফলটা ব্যাড হতে পারে, খারাপ ফল হতে পারে। তো কাজেই এই জায়গাতে আমরা এখন এসে গেছি যে আমরা নতুন শিল্পীদের বলবো যে এটা ভুল এটা ঠিক, যদি আমরা সুযোগটা পাই ওকে বলবার, বা যদি ওদের যদি ইগোতে না লাগে, প্রেস্টিজে যেন না লাগে। অনেক শিল্পী আছে অনেক সময় বলে যে দিদি ঠিক হয়েছে, দিদি কেমন হলো একটু বলবেন। আবার অনেকে হয়তো উইথ কনফিডেন্স বলে না আমি যেটা করেছি ঠিকই করেছি, আত্মবিশ্বাসের সঙ্গে ওরা কাজ করে। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান যেমন ভ্যারি করে তেমনি একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টরেরও এটা ডিপেন্ড করে। আপনারা যখন সিনেমা করতেন সেই সময় আমরা সকলেই জানি, আপনারাও আগে বলেছেন সেই সময়টা সিনেমার মধ্যে একটা পরিবার ছিল, সিনেমার জগৎ একদম, এটা খুব দামি কথা বলেছেন। বাড়ির লোক বলে যে আগেকার মধ্যে একটা একাকিত্ব ছিল। হ্যাঁ, পোস্ত খাওয়া, পোস্ত বড়া করে নিয়ে আসা, একতা ছিল, ফিলিংস ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। এটা আপনি আমাকে ভালো প্রশ্ন করেছেন। আমরা যেন একটা পরিবার, আজকে তুই আজকে ইলিশ মাছ করে নিয়ে আসবি, কিংবা একটা ছোট কোনো
মাছ বা চচ্চড়ি, সেটাও তোরা করে নিয়ে আসবি। এবং আমি যদি এটা করলি তাহলে তার পরের দিনকে পোস্ত বা পোস্ত বড়াটা আর একজন করে নিয়ে আসবে। এরকম করে আমরা দিন কাটিয়েছি অভিনয় জীবনে। কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারি যে আমাদের বেঙ্গলি যে ইন্ডাস্ট্রি টলিউড প্রায় ভাঙনের পথে, ফেডারেশন একে অপরের ঝামেলা বা ব্যান করছে একে অভিনেতা অভিনেত্রীরা একে খুবই লজ্জার, খুবই দুঃখের, খুব কষ্টের। কেউ একটু ভুলভাল কথা বলতেই পারে, কিংবা হয়তো তার মনের মতন কথা নাও বলতে পারে, তার জন্য ব্যান্ড করে দেবার মতন কি কিছু আমার তো মনে হয় না। কিন্তু এর জন্য তো অনেক লড়াই করছে, দেব তো অনেক লড়াই করছে। হয়তো কোনো সময় দেবকেও পছন্দ করবে না, কিন্তু দেব একটা এমন জায়গা আছে, ও পছন্দ অপছন্দের বাইরে। ও নিজেই একটা ইন্ডাস্ট্রি, এত আর্টিস্টদের সুযোগ দিচ্ছে, টেকনিশিয়ানসকে সুযোগ দিচ্ছে। যদি এই কথাটা কিন্তু কেউ বলে, আমার মনে হয় না কেউ মানবে। দেব যেটা করেছে। এখন দেবকেও দেখা যাচ্ছে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফেডারেশন থেকে বা কিছু। হ্যাঁ, সেই নিয়ে শুনলাম, কি বলবে? শুনেছি। তা এক ঘরে করতে পারবে না, দেবকে বলে। না এর বেশি কিছু আমি বলবো না। করার চেষ্টা করছে অনেক কিছুই চেষ্টা করে মানুষ, কিন্তু এক ঘরে ওর মতো ইন্ডাস্ট্রি যেভাবে চালিয়েছে বা যেভাবে ছবি করেছে, ওকে এক ঘরে কেউ করতে পারবে না। ও এখন অনেক ফেমাস, ওর বিশাল নাম এখন। আর এখন কাজ পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, রাজনৈতিক দলের যদি পার্শ্ববর্তী হয়ে দাঁড়ানো যায়, আসলে দাঁড়ানো একটা কাজ পেতে অনেকটা সুবিধা হয়। তোমাদের বেলায় কি ছিল নাকি? না না না, আমাদের সময় এসব কোনোদিন ছিলই না। দেবিকা মুখার্জিকে দরকার মানে দেবিকাকেই দরকার, বা অমুককে দরকার মানে অমুককেই দরকার। সাপোজ টু বি সে হয়তো ডেট দিতে পারলো না, অন্য ছবিতে এনগেজ আছে, বা সেই ডিরেক্টর হয়তো সেই কম্প্রোমাইজটা করলো না, তখন বাধ্য হয়ে এই ছবিটাও ছেড়ে দিল, এমনও হয়েছে। কিন্তু এরকম কোনো পলিটিক্যাল কালার আমাদের ইন্ডাস্ট্রি তখন ছিল না কি মানে আহ, না থাকাটাই তো বেটার। আজকে তো এইগুলো অনেক মানুষের অনেক অনেক বিপদে ফেলছে না। শিল্পীরাও তো ঠিক সুন্দরভাবে কাজ করতে পারছে না, মন খুলে কাজ করতে পারছে না। একটা শিল্পীর একসঙ্গে কি রাজনীতিবিদ এবং শিল্পী দুটোই হওয়া সম্ভব? আমি তো বিজেপিতে ছিলাম এবং 109 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম, তারপরে এমএলএ দাঁড়িয়েছিলাম, হেরেও গেছি। কিন্তু আমি দেখেছি যে এই কাজটা বোধহয় আমার পক্ষে হবে না, মানে আমি পারবো না বলে আমি সরে এসেছি। তারপর অনেকবার ডেকেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। সত্যি কথা বলতে আমার যাওয়া হয়নি। আমার খালি মনে হয় হয়তো আমার দ্বারা হবে না। আর আজকের দিনে তোমার ইন্ডাস্ট্রির মধ্যে তোমার মনে হয় যে কারোর সাথে এরকম কাজ করার ইচ্ছে রয়েছে, বা আজকের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এমন কি রয়েছে যার সাথে কাজ করার তোমার প্রচন্ড ইচ্ছে? অনির্বাণ, ঋত্বিক, হয়তো আমাদের সেম এজ গ্রুপ নয়, কিন্তু এমন কোনো রিলেশন, কেউ ভাইয়েরও পাঠ করতে পারে বা যে কোনো একটা ভালো পাঠ। কিন্তু এরা এত ভালো অ্যাক্টার, রজতাভ এত ভালো অ্যাক্টার। তো আমি কি বলবো, আমি ভাবি যে ওদের সঙ্গে যদি একটু ভালো করে সুযোগটা পাই, সুযোগ মানে কি চান্স না, মানে কোনো একটা ছবিতে আমিও আছি তারাও আছে, তাহলে আমি খুব আনন্দিত হব, আমি খুব আপ্লুত হব। আর তুমি নিশ্চয়ই জানো অনির্বাণ দেখো এখান থেকে টলিউডটা ব্যান করে দেওয়া হচ্ছে, এবং হ্যাঁ। অনির্বাণের মধ্যে একটা ব্যান্ডও করেছে। মানে একটা অভিনেতার কি এটা প্রাপ্য? কখনোই একটা ভালো অভিনেতা কখনো হয়? এটা কখনো প্রাপ্য হতে পারে? এটা পলিটিক্যাল কালার লেগে যাচ্ছে বলে কখনো হওয়া উচিত? একটা শিল্পী, ঈশ্বরের আশীর্বাদ একটা শিল্পী হয়, সেখানে তাকে ব্যান করে দেবে, তাকে বন্ধ করে দেবে কাজ করা, তাকে পলিটিক্সে ফেলে দেবে, এগুলো তো অন্যায়, এগুলো তো ভীষণভাবে অন্যায়। আমি জানি না কিভাবে প্রতিবাদ করতে হয়, কিন্তু আমি মনে মনে প্রতিবাদ করেছিলাম যখন ওই ফেসবুকে দেখেছি। আমি ভাবছি এটা খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায় করছে। আর অভিনেতাদের ক্ষমা চাওয়া, ওই যে ক্ষমা চাইলে আমি এবার কাজ করবো, এই ব্যাপারটা কি? অভিনেতার ক্ষমা চাওয়া মাথার মুক্তি কখন পায়ের কাছে কি আনা সম্ভব? ক্ষমাটা কি বেসিসে চাইছে জানতে হবে। ক্ষমাটা সত্যিকারের কি অন্যায়টা করেছে, কত বড় অন্যায় করেছে যে ক্ষমা চাইতে হবে বা পায়ে ধরতে হবে। ক্ষমা চাওয়ার কথাটা একটা অনেক বড় অর্থ আছে না, তার সঙ্গে সম্মান জড়িয়ে থাকে। তো সেই আর্টিস্ট সত্যিকারের কি এমন কিছু অন্যায় করেছে ক্ষমা চাইতে হবে, নাকি সে চাইছে আর একটা তরফ চাইছে যে আমি একটা কিছু, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আনন্দ পাবো।
মানে যারা যদি ইগো থাকে তাহলে তার সেটাই মনে হবে। কাজে কোনো আর্টিস্টে ক্ষমা চাইবে না তা কিন্তু না, কেন সে তো একটা হিউম্যান বিং। অন্যায় করলে ক্ষমা যদি বলে হাত জোর করে, তাতে কিছু আপত্তি নেই। কিসের বেসিসে চাইছে, ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা ঘটেছে, এমন কি অন্যায় করেছে সেটা জানতে হবে। আচ্ছা, তোমার কখন টেলিভিশনের কাছে কখনো অফার এসেছে টেলিভিশনের কাজের জন্য? হ্যাঁ, সেরকম ভাবে নয়, কিন্তু দু একবার এসেছে, আসে মাঝে মাঝে, কিন্তু সিরিয়াসলি কেউ আর ভাবে না পরে আমাকে। সিরিয়াসলি ভাবলে আমিও দেখবো যে হ্যাঁ একটা ভালো চরিত্র আছে, যে চরিত্র আমাকে একেবারে বেমানান না, একদম ঠিক ঠিক লাগবে, আমি অবশ্যই করবো। শুধুমাত্র আমাদের আগের প্রজন্মই নয়, আমরাও তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি বড় পর্দায়। তোমাকে কেন বড় পর্দায় দেখা যায় না? বাস্তব কথা, আমি এত কঠিন প্রশ্ন কেন করছো আমাকে প্লিজ? এত কঠিন প্রশ্ন আমি কি করে জানবো বলো তো? যখনই আমি ইন্টারভিউ দিই, যখনই তোমাদের সামনে আসি, তখনই একই কথা, তোমায় কেন দেখা যায় না? তোমরা পরিচালক বা প্রযোজক তাদেরকে বলো, আমি বলতে পারবো না গো, বিশ্বাস করো আমি জানি না। এত বড় অভিনেত্রী আমি অনেক বড় অভিনেত্রী নই, আমি বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছি, তারা আমাকে কাজ করিয়ে নিয়েছে। এত বড় অভিনেত্রী আমি না। আমি নিজেকে কনসিডার করি না খুব বড় একটা কিছু, আর আমার মধ্যে সেই ভিতরে যেন না আসে কোনোদিন। যে পরিচালকের ইচ্ছে হবে, মনে হবে পুরনো শিল্পীদের নিয়ে কাজ করি বা দেবিকাকে নিয়ে কাজ করি, তাহলে হয়তো নিশ্চয়ই করবে। আমি এই আশা নিয়ে কিন্তু আছি। আমরাও এই আশা নিয়েই আছি। হ্যাঁ, তোমার এই আশা ইন্টারভিউ নিয়ে নেবো, আছি। তোমার সাথে চ্যাটে বসবো আমরা সিনেমায়। ওকে। দর্শক কি বলবে? তোমাকে যারা এখনো ভালোবেসে চলেছে অটুট ভাবে, সেই ছোট বউকে এখনো হ্যাঁ, কাছে ছোট বউ একটা নারীর প্রতিবাদ তো, আর নারীর প্রতিবাদটা এতই কন্টেম্পোরারি, এখনো আমরা প্রতিবাদ করে চলেছি। আমারটা একটা ঘর সংসারের গল্প নিয়েছিল, কিন্তু আমরা সবাই এখন সমাজে রাস্তায় নেমে পড়েছি প্রতিবাদ করতে। কাজে এই প্রতিবাদটা আছে বলেই দেবিকা এখনো ওইভাবে ছোট বউ হিসেবে বেঁচে আছে। ও তো সাধারণ না, প্রেম করলাম, গল্প করলাম, ভালোবাসলাম, মা বাবা বিয়ে দিল না, তারপরে জোর করে বিয়ে করে ফেলে ছবি শেষ হয়ে গেল, এরকম গল্পের মধ্যে বক্তব্য আছে, প্রতিবাদটাই বক্তব্য। দর্শককে কি ভালোবাসা জানাবে তুমি? আমি আমার কৃতজ্ঞতা জানাবো যে এত বছর ধরে আমাকে ভালোবেসে চলছে। এখন ভালোবাসা তো অনেক কমে গেছে, ছবিতে এরকম যে ছোট বউতে এরকম এত ভালোবাসা পাবো আমি, বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি। যে এই জন্মের, এই প্রজন্মের মানুষেরাও আমাকে ভালোবাসে, তাদের মা বাবার মাধ্যমে। তারা বলছে ছোট বউটা আমার সঙ্গে বসে দেখ টিভিতে। ভালোবাসা পাচ্ছি, আমি তাদেরকে ভালোবাসা দেবো, শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো, এটুকুই। অনেক অনেক থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।